ব্রিটিশ ব্যারাকে, হ্যাঁ, ব্রিটিশ সেনাবাহিনীর ব্যারাকে যে নতুন একটা রাইফেল আবিষ্কার হয়েছে, সেই রাইফেলটার নাম হচ্ছে এনফিল্ড। এখন এই এনফিল্ড যে রাইফেল, এই রাইফেলের তোমার যে কার্তুজটা ব্যবহার করা হতো, সেই কার্তুজটা হচ্ছে যে মুখে নিয়ে চিবিয়ে তারপরে হচ্ছে বন্দুকে ভরলে তারপরে ফায়ার করলে সেটা ফোটে। এখন যদি হিন্দু এবং মুসলমান দুইটাকেই ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া যায়, হ্যাঁ, তাহলে এটা দুই দিক থেকে হতে পারে, ষড়যন্ত্র হতে পারে, আসলে এটা ঘটছিল কিনা এটা বলা যায় না। আবার এটা হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে উস্কানি দেওয়ার জন্য এই ধরনের গুজব ছড়ানো হতে পারে। আমরা বলি না যে গুজব ছড়ানো ঠিক না বা গুজব ভালো না, বাট আমাদের দেশের যে সমস্ত আন্দোলন, আমাদের দেশের যে সমস্ত স্বাধীনতার যে সমস্ত মাইলফলক, সেগুলো বেশিরভাগই ঠেকে আছে গুজবের উপরে। হ্যাঁ, এটা তোমরা যদি হচ্ছে এই জুলাইতে দেখো বা হচ্ছে যদি আমরা 2018 সালে কোটা আন্দোলনে দেখেছি, ইভেন এই যে মহাবিদ্রোহ, প্রথম স্বাধীনতা আন্দোলনের যে বিষয়গুলো আমরা দেখেছি, এগুলোতে আসলে বিভিন্ন ধরনের অপতথ্য, গুজব, এগুলোর উপরেই মানুষ স্পার্ক করে। মানুষ, দেখো আমরা কিন্তু খুব বেশি একটা যে আমাদের যে ডিজায়ার, আমাদের যে চাহিদা, আশা, আকাঙ্ক্ষা, এগুলো কিন্তু সরাসরি বলতে পারি না। আমরা কি করি, আমরা ভাববাক্য ইউজ করি। হ্যাঁ, আমরা এগুলা তোমার হচ্ছে আমাদের একটা খুব সুন্দর একটা উদাহরণ আছে যে 1960-এর দশকে আইয়ুব খান যখন এই দেশে শাসন করতেন, আইয়ুব খান খুবই স্ট্রং ম্যান ছিলেন। তো উনি কি করতেন, উনি মতবিরোধ সহ্য করতেন না, রেডিও, টেলিভিশন, পত্র পত্রিকায় তিনি হচ্ছে তার বিরুদ্ধে কেউ কথা বলবে সেটা তিনি সহ্য করতেন, লাইক শেখ হাসিনা, এবং তিনি বেশ উন্নয়ন করেছেন। এখন যখন এই কাজ যখন হয়েছে, তখন শওকত ওসমান নামে একজন বাঙালি সাহিত্যিক ছিলেন, যিনি একটু বাঙালি জাতীয়তাবাদী সাহিত্যিক, বাঙালি জাতীয়তাবাদকে ধারণ করতেন। হ্যাঁ, তো উনি একটা উপন্যাস লিখেছেন, উপন্যাসটা হচ্ছে হারুন রশিদের যে শওকত ওসমানের উপন্যাস হচ্ছে কৃতদাসের হাসি নামক উপন্যাসটা। তোমরা যারা পড়েছো তারা বুঝতে পারবে। তিনি বাদশাহ হারুন রশিদের একটা দাসী তাতারির সম্পর্কে হচ্ছে তিনি উপন্যাসটা লিখেছেন। এখানে তাতারিকে তিনি জোর করে হাসাতে চেয়েছেন। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা আসলে উনি লিখেছেন বাংলাদেশের যে মানুষের বা পাকিস্তানের, ওই সময় পাকিস্তানের যে মানুষের কে জোর করে সুখে রাখার চেষ্টা বা জোর করে হাসানোর চেষ্টা, বা বিষয়টা হচ্ছে যে মানে মুখ, মানসিক বা কথা বলার স্বাধীনতা, বাক স্বাধীনতা কেড়ে নিয়ে তাদের উন্নয়ন করে তাদেরকে সুখী রাখার চেষ্টা, এটাকে তিনি প্রতীকীভাবে বুঝিয়েছেন। বা পাকিস্তানের শাসক গোষ্ঠী সেটা বুঝে না বুঝে কি করছে, ওই সময়কার একটা সবচাইতে সেরা সাহিত্য পুরস্কার ছিল আদমজী সাহিত্য পুরস্কার, তারা তাকে এটা দিয়ে বসছে। হ্যাঁ, আধুনিক সাহিত্য পুরস্কার দিয়ে বসছে। তো এইরকম প্রতীকী বিষয় নিয়ে হচ্ছে আসলে অনেক সময় সাহিত্য তারা হচ্ছে রচনা করেন, সাহিত্য তারা অনেক সময় রচনা করেন। তো এখন তো এই ধরনের মানুষ আমাদের যে আমাদের যে কি বলে এটাকে, অনেক সময় অনেক মানে মেইন টপিকসের বাইরে গিয়ে অনেক সময় মানুষ, আমাদের দেশের ইতিহাসে আমরা দেখেছি যে মেইন টপিকসের বাইরে গিয়ে বিভিন্ন অন্য যে সমস্ত টপিকস আছে সেগুলো নিয়ে মানুষ উত্তেজিত হয়ে যায়। হ্যাঁ, তারপরে এই ঘটনাটা সিপাহী বিদ্রোহ ঘটে। সিপাহী বিদ্রোহে কি হয়েছে, মেইন টপিক ছিল কি স্বশাসনের জন্য আন্দোলন, তাই না? মেইন টপিক ছিল হচ্ছে তোমার যে ভারতীয় ইউরোপীয়দের যে লোকাল কালচার এবং লোকালদের যে প্রতি যে ধরনের অন্যায় অবিচার, কৃষকদের যে প্রতি যে অন্যায় অবিচার, সেটার বিরুদ্ধে আন্দোলন। কিন্তু মানুষজন আন্দোলন বা ট্রিগার্ড হলে কোথায় গিয়ে, যখন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা একটা বিষয় আসলো। আমরা এটা বিভিন্ন সময় দেখি, এগুলো আমাকে হয়তো ফিজিক্যাল ক্লাস হলে আমরা এটা খুব ভালোভাবে বোঝাতে পারবো বা বুঝাবো ইনশাআল্লাহ। তো যখন এই সিপাহীদের মধ্যে ছড়িয়ে পড়লো যে হচ্ছে এই ধরনের একটা কার্তুজ ব্যবহার করা হবে, খুব স্বাভাবিকভাবে ওই কার্তুজে বলা হইলো যে ওই কার্তুজে গরুর চর্বি এবং হচ্ছে শুকরের চর্বি দুটাই ইউজ করা হয়েছে। এখন দুইটাই খুবই সেন্সিটিভ। আমাদের এই দুইটা উপাদানের কারণে হিন্দু এবং মুসলিম যারা ছিলেন সৈনিক, তারা সবাই এখানে খুব ক্ষুব্ধ হবেন, এটা খুব স্বাভাবিক। তো এই কথা যখন ছড়িয়ে পড়লো, তখন মে মাসের দিকে 1857 সালে সোলজাররা সৈনিকদের বিরুদ্ধে, অফিসারদের বিরুদ্ধে হচ্ছে বিদ্রোহ ঘোষণা করে, এবং লখনৌ, নর্থ ইন্ডিয়া, দিল্লি, কানপুর, সেই সমস্ত অঞ্চলে এই বিদ্রোহ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। কিন্তু ব্রিটিশরা এই বিদ্রোহকে খুব দ্রুত এবং শক্ত হাতে দমন করে ফেলে। এখন প্রবলেমটা হচ্ছে, ওই যে বললাম না, ওই সময় আমরা দেখেছি যে মোগলরা যে ছিলেন, সেই মোগল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। হ্যাঁ, মোগল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। তিনি ই করলেন, তিনি বলে তাকে এই বিদ্রোহীরা গিয়ে দিল্লি দখল করলো, এবং হচ্ছে বিদ্রোহীরা তাকে
তাকে হচ্ছে প্রোক্লেম করলো যে এখন থেকে ভারতের অরিজিনাল শাসনকর্তা হচ্ছেন দ্বিতীয় বাহাদুর শাহ। এখন স্বাভাবিকভাবে রাজনৈতিক নেতৃত্বটা মুঘলদের হাতে চলে গেল এবং যারা সোলজার বিদ্রোহী ছিলেন তারা এইটাকে একটা ভারতের স্বাধীনতা আন্দোলন হিসেবে অভিহিত করলেন এবং ভারত থেকে ব্রিটিশদেরকে তাড়িয়ে দেওয়ার একটা প্রচেষ্টা হিসেবে গ্রহণ করলেন। তো যখন ব্যর্থ হইলেন, বিদ্রোহীরা যখন ব্যর্থ হইলেন এবং ইউরোপীয়রা যখন সাকসেসফুল হইল, তখন দেখা গেছে যে সবার প্রথমে যে কোপটা পড়ছে সেটা হচ্ছে মোগল সাম্রাজ্যের উপরে, এবং মোগল সাম্রাজ্য ওই সময় অফিসিয়ালি শেষ করে দেওয়া হয়েছে এবং তাকে গৃহবন্দী করে তাকে হচ্ছে রেঙ্গুনে, মিয়ানমারের রাজধানী বার্মার রাজধানী রেঙ্গুনে তখন নির্বাসন দেওয়া হয়েছে। এবং এরপর থেকে 1857 সালের পরে মোগল সাম্রাজ্যকে অফিসিয়ালি শেষ করে দেওয়া হয় এবং সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ তিনি বার্মার রাজধানী ইয়াঙ্গুনে মৃত্যুবরণ করে এবং সেখানে তার কবর বিদ্যমান আছে। এরপরেই ভারতের রাষ্ট্র ব্যবস্থা আরেকটা ইম্পর্টেন্ট পরিবর্তন হয় 1857 সালের বিদ্রোহের পরে। ব্রিটিশরা তো এটা অবজার্ভ করতেছে যে কোম্পানি একটা বিশাল বিক্ষোভের সম্মুখীন হয়েছে, যে কোনো সময় এদেরকে শেষ করে দেওয়া হবে, এখানে তো ভারত ব্রিটিশদের একটা ইন্টারেস্ট আছে। তারা কি করলো, তারা এবার সরাসরি এখানে ব্রিটিশদের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করলো। 1858 সাল থেকে আমরা দেখব যে কোম্পানির শাসনও এখানে অ্যাবলিশ হয়ে গিয়েছে, অর্থাৎ এখানে এখন থেকে সরাসরি ব্রিটিশ রাজ, ব্রিটিশ সরকার এখানে শাসন করবে, ব্রিটিশ সরকার বিভিন্ন আইন প্রণয়ন করে এখানে শাসন কার্য অব্যাহত রাখবে, সরাসরি ইনভলভ হবে। এবং তারা এখানে আস্তে ধীরে আইন পরিষদ, গণপরিষদ এগুলো করা শুরু করবে, অর্থাৎ আইনসভা করা শুরু করবে, যেমনটা আমাদের দেশে জাতীয় সংসদ বা ভারতে আছে রাজ্যসভা, লোকসভা, এই ধরনের সভা বা পরিষদ তারা গঠন করা শুরু করবে। সেখানে লিমিটেড ভাবে ভারতীয়দেরকেও সুযোগ দেওয়া শুরু করবে, ব্রিটিশ সিভিল সার্ভিস হবে, সেখানে ভারতীয়দেরকে সুযোগ দেওয়া শুরু হবে। তো এটা করে যেটা হলো, তারা ভারতীয়দেরকে এখানে শাসন ব্যবস্থা এনগেজ করা শুরু করবে। শাসন ব্যবস্থা এনগেজ করলে স্বাভাবিকভাবে ধারণা করা যায় যে না, ভারতীয়দের মধ্যে থেকে আমাদের একটা লয়াল শ্রেণী তৈরি হবে। এবং এরপর থেকে তারা হচ্ছে বিভিন্ন ধরনের ডার্টি গেম খেলা, যে ডিভাইড অ্যান্ড রুল খেলা, এই ধরনের বিভিন্ন পলিটিক্স তারা এখানে আমাদের সাথে শুরু করেছে। তারা দেখেছে যে ভারতীয়দের একটা গ্রুপকে যদি আমাদের পক্ষে নিতে পারি, তাহলে আমাদের হচ্ছে এখানে একটা দীর্ঘদিন শাসন ব্যবস্থা স্থায়ী করা যাবে, এবং এটা হয়েছিল ঠিক তাই। আচ্ছা, এই বিদ্রোহে যে সমস্ত বিদ্রোহীদের নাম ওই সময় খুব ভালোভাবে শোনা যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে ঝাঁসির রানী লক্ষ্মীবাই। তোমরা এটা জানো, কুনওয়ার সিং, এদের খুব বিদ্রোহ, মানে কি বলে এটাকে, লিজেন্ডারি গল্প আমরা শুনতে পাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে সিপাহী বিদ্রোহের মূল বিষয়টা ছিল, সিপাহী বিদ্রোহ আসলে কোনো ধরনের নর্মাল সেনাবাহিনীর কু না, এটা ছিল একটা মানে কি বলে এটাকে, স্বশাসনের আকাঙ্ক্ষা থেকে জাগ্রত হওয়া একটা স্বাধীনতা আন্দোলন। এখানে এই স্বাধীনতা আন্দোলনকে ওই সময় যারা সিপাহী, যারা নেতা ছিলেন, তারা আসলে খুব একটা সঠিকভাবে বা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে আঞ্জাম দিতে পারেন না, ব্যর্থ হয়েছেন। কারণ ভারতের যে মিডল ক্লাস ছিল, নতুন মিডল ক্লাস তৈরি হয়েছে, সেই মিডল ক্লাস এই সিপাহী বিদ্রোহকে সমর্থন করে নাই। কারণ কি, এই সিপাহী বিদ্রোহকে যদি সমর্থন করতে হয়, তাহলে এখানে আবার যে মুঘলদের একটা নেতৃত্বের সামনে আসার বিষয়টা চলে আসে, এবং খুব স্বাভাবিকভাবেই তারা এই যে নতুন যে হিন্দু মহারাজ, মহাজন, বা হচ্ছে তোমার এই যে জমিদার যারা হয়েছেন, বিভিন্ন যারা আইনজীবী হয়েছেন, ইংরেজি শিক্ষিত হয়েছেন যারা, তারা এটাকে নিজেদের অস্তিত্বের জন্য থ্রেট বা নিজেদের কর্তৃত্বের জন্য থ্রেট হিসেবে গ্রহণ করা শুরু করলেন। এবং এই জন্য তারা হচ্ছে এটাকে, অর্থাৎ জনগণের সাথে ভারতীয় যে মিডল ক্লাস, এই যে সিপাহী বিদ্রোহের সময়ে ভারতের শাসন ব্যবস্থা নিজেদের হাতে নেওয়ার যে আইডিয়া, যে ধারণা, সেই আকাঙ্ক্ষার সাথে তারা পরিচিত ছিল না বলে এই আন্দোলন ব্যর্থ হয়েছে, এবং ব্রিটিশ সরকার প্রায় আরো 100 বছর আমাদের দেশ শাসন করতে পেরেছে। আচ্ছা, এই বিষয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন আস্ক করতে পারো, আদারওয়াইজ আমরা লেকচার 4 শুরু করে দেব। তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। ইয়েস স্যার। অনলাইনে যদি আমরা একটা অ্যাসেসমেন্টের বিষয়ের সুযোগ থাকতো, তাহলে দেখা যেত যে তোমাদের একটু এনগেজমেন্টটা ভালো হতো। দেখা যায় 2-3 জন শুনতেছো, বেশিরভাগই হচ্ছে ফোন চালু রেখে হয় খাইতে গেছো, না হয় বাথরুমে গেছো, এরকম আর কি, তাই না বিষয়টা? আচ্ছা, অসুবিধা নেই, এটা আমরা করেছি। আচ্ছা, এই বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে বলো, নাইলে আমরা লেকচার ওটাকে হচ্ছে বলে যে, স্যার আরেকটু জানার ছিল। হ্যাঁ, অফকোর্স। স্যার, সিপাহী বিদ্রোহে যদি মানে কত সংখ্যক সিপাহী অংশগ্রহণ করছিল, আর এদের দমন করলে কিভাবে? মানে ব্রিটিশ থেকে তো কেউ আসতে পারেনি। হ্যাঁ, রাইট।
তো সিপাহীদেরকে কতজন সিপাহী অংশগ্রহণ করেছে এই আসলে বিদ্রোহে তো এই তথ্য বা এই প্রমাণ আসলে কত এটা শতাংশ সংগ্রহ আছে? করা, হ্যাঁ এটা মানে আমি বলতেছি বিদ্রোহে এই মানে এই ধরনের বিষয়গুলো প্রমাণ করা খুব কঠিন, খুব জটিল। একটা বিষয় হচ্ছে তোমাকে মাথায় রাখতে হবে যে 1857 সালের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে তো বাংলাদেশে বা ভারতে টেলিফোনও ছিল না, তাই না? তো এখন টেলিফোন যেখানে না থাকে সেখানে তুমি একই সময় একই সাথে বিদ্রোহ করাটা, হ্যাঁ, সকল ক্যান্টনমেন্ট থেকে, এটা খুবই ডিফিকাল্ট। একই সময়ে একই সাথে যদি কোঅর্ডিনেটেড ওয়েতে বিদ্রোহ করা যাইতো, তাহলে কিন্তু এটা হচ্ছে যেখানে ভারতীয়দেরকে সরি ব্রিটিশদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া সম্ভব হতো। এটা একটা রিজন যে তারা কেন এটা সফল হয় নাই। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে নেতৃত্বের ব্যাপারে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল সবাই। মোগল সম্রাট যিনি 100 বছরে আসলে কিছুই করেন নাই, তাকে হঠাৎ করে তুমি নেতা বানাই দিছো, তাহলে মোগল সম্রাট তার এখানে অংশগ্রহণ কি, বা তার এখানে কি বলে এটাকে, তার মানে স্টেকটা কি? তো স্টেক যদি না থাকে তাহলে তুমি নেতা বানিয়ে দিচ্ছ, তাহলে তো এটা হচ্ছে খুব একটা মানে কি বলে সুইটেবল পজিশন না তার জন্য, তাই না? আরেকটা ইস্যু হইতেছে যেটা আমি একটু আগে বলেছি, যে মিডল ক্লাসের অংশগ্রহণ লাগবে। যে কোনো ধরনের আন্দোলন তুমি যদি সফল করতে চাও, অবশ্যই সেখানে মিডল ক্লাসের অংশগ্রহণ লাগবে। মিডল ক্লাসের অংশগ্রহণ কি জন্য লাগে? যেমন মিডল ক্লাস কারা? মিডল ক্লাসকে বলা হয় যে একটা সমাজের, একটা দেশে যারা হচ্ছে শিক্ষিত শ্রেণী, বিশেষ করে গ্রাজুয়েট, হ্যাঁ, যারা কথা বলতে পারে, মানুষকে প্রভাবিত করতে পারে, তারা হচ্ছে মিডল ক্লাস। এখন এই মিডল ক্লাসে আমরা কাদেরকে দেখি? আমরা দেখি সাংবাদিকদেরকে, আমরা দেখি লেখকদেরকে, ঔপন্যাসিকদেরকে, কবিদেরকে, আমরা দেখি আইনজীবীদেরকে, আমরা দেখি রাজনীতিবিদদেরকে, যারা মানুষকে আসলে প্রভাবিত করে। আরেকটা ক্লাসকে আমরা দেখি, সেটা হচ্ছে মসজিদের ইমাম, তারপর হচ্ছে খতিব, আর দেখি হচ্ছে তোমাদের ওই যে পুরোহিত, হ্যাঁ, এদেরকে আমরা যাজক, এদেরকে আমরা এখন মানে প্রভাব বিস্তারের জায়গা থেকে দেখি, বাট আর্থিকভাবে তারা আসলে ওইভাবে অতটা মিডল ক্লাসে ঢুকতে পারেন না। নর্মালি ধারণা করা হয় যে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, হ্যাঁ, যাদের একটা সরকারি চাকরি আছে বা হচ্ছে একটা স্থায়ী চাকরি আছে, বা আরো যদি আগে বলা হয় যাদের একটা নিজস্ব যানবাহন আছে, মানে লাইক আধুনিক সমাজ যেটা বলা হয় যে একটা প্রাইভেট কার যারা আছে এবং যিনি শিক্ষিত, যিনি কথা ভালো গুছিয়ে বলতে পারেন, তারাই হচ্ছেন মিডল ক্লাস। এখন এই বিভিন্ন ধরনের ধারণা আছে। মিডল ক্লাসের সংখ্যাটা আসলে সোশিওলজির প্রেক্ষাপট থেকে একরকম, অর্থনৈতিক প্রেক্ষাপট থেকে একরকম, হিস্ট্রি প্রেক্ষাপট থেকে আরেক রকম, হ্যাঁ, এই ধরনের আছে। তো এই মিডল ক্লাসের সমর্থন যদি তোমার কোনো একটা বিদ্রোহে বা কোনো একটা বিপ্লবে থাকে, সেটার সফলতার সম্ভাবনা বেড়ে যায়। যেমন জুলাইতে দেখো, আমরা যখন যেটা হচ্ছে যে কি বলে, শেখ হাসিনার যে অপশাসনের বিরুদ্ধে যখন ছেলেরা আন্দোলন করছে, তোমরা যখন আন্দোলন করেছো, তখন তোমরা কিন্তু এই যে শিল্পী সমাজকে পাশে পেয়েছো, তোমরা কিন্তু আইনজীবী সমাজকে পাশে পেয়েছো, তোমরা রাজনৈতিক সমাজকে পাশে পেয়েছো, শিক্ষকদেরকে পাশে পেয়েছো। হ্যাঁ, সব শিক্ষক পাশে ছিল না, খুব স্বাভাবিক, থাকবে না, এটা হয় না। সকল জায়গা থেকে কিছু না কিছু সবাই সরকারের পক্ষে দালালি করে যাবে, এটা খুব স্বাভাবিক, এটা নর্মাল। এখন তোমরা কিন্তু এদেরকে পাশে পেয়েছো, অ্যাটলিস্ট এদের একটা অংশকে পাশে পেয়েছো। এই পাশে যখন পেয়েছো, তখন তোমার কাছে মনে হয়েছে না, ইউ আর নট অ্যালোন। হ্যাঁ, যে আমরা যে কাজটা করতেছি এর পক্ষে সমাজের সম্মতি আছে। হ্যাঁ, তো তোমার যদি সম্মতি না থাকে, তুমি তো 1857 সালে যে প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে কথা বলতেছি, সেই প্রেক্ষাপটে কিন্তু তোমার এই সম্মতি উৎপাদন করা বা সম্মতি আছে কিনা এটা বোঝাটা খুব কঠিন, খুব ডিফিকাল্ট। পাশাপাশি তোমার এই ভারতের যে সমস্ত নতুন জমিদার তৈরি হয়েছে, যে সমস্ত নতুন বুর্জোয়া শ্রেণী তৈরি হয়েছে, তারা কিন্তু তোমার হচ্ছে তোমার পক্ষে না। তারা কিন্তু তারা চায় যে এক্সিস্টিং যে ইকোনমিক কন্ডিশন তৈরি হয়েছে, সেই ইকোনমিক কন্ডিশনটা আমরা বজায় রেখে, যা তার ফলে বা আরো অ্যাটলিস্ট 20 বছর বজায় রেখে। মনে করো কেউ একজন জমি দিয়ে পেয়েছে 10 বছর আগে, কারণ তার কাছে সে তো এখন পর্যন্ত ইনভেস্টমেন্ট তুলতেই পারে না। সে যদি ইনভেস্টমেন্ট তুলতে হয়, তাহলে তাকে আরো 20 বছর এই জমিদারিটা বজায় রাখতে হবে, বা সিস্টেমটা বজায় রাখতে হবে। হ্যাঁ, যে কোনো একজন মন্ত্রী বা হচ্ছে যে ওই যে জুলাইয়ের 2024 সালে নির্বাচন হয়েছে, হ্যাঁ, যে বেচারা নতুন করে এমপি হয়েছে, সে মনে করো যে প্রায় 10 কোটি টাকা বা 100 কোটি টাকা খরচ করছে নির্বাচনে জেতার জন্য। ও 6 মাসে কি ইনকাম করছে? ও কি চাইবে যে হচ্ছে ই করার জন্য, এই সরকারটাকে ফেলে দেওয়ার জন্য? বলে এসছে যে সামিট গ্রুপ তারা হচ্ছে নির্বাচনে প্রায় 1000 কোটি টাকা খরচ করেছে। এখন ওর মাত্র 6 মাস হয়েছে, ওর তো ইনভেস্টমেন্ট উঠে নাই। তো ও কি চাইবে তোমার যে তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য? তো এই যে সমাজের যে বিভিন্ন এলিমেন্ট, তারা যখন তোমাকে সাপোর্ট না করে, তখন আসলে এই ধরনের বিদ্রোহ, এই আন্দোলনগুলো ফেল করে। পাশাপাশি যোগাযোগের একটা বিষয় তো ছিল। মনে করো যে মে মাসের 10 তারিখে হয়তো আমরা বলতেছি বিদ্রোহ শুরু হয়েছে। এখন মনে করো কানপুরে এই বিদ্রোহটা মে মাসের 10 তারিখে শুরু হয়েছে। কানপুর থেকে তোমার লখনৌতে খবর পৌঁছতে তো 2-1 দিন সময় লাগছে।
ওদের হয়তো 2 দিন পরে শুরু হয়েছে, বা লখনৌ থেকে হচ্ছে দিল্লিতে পৌঁছতে আরো সময় লাগছে, তাই না? তারা হয়তো 2 দিন পরে গিয়ে হচ্ছে ওখানে দিল্লি দখল করেছে, দিল্লি দখল করে হচ্ছে ওখানকার যে মোগল সম্রাট ছিলেন তাকে হচ্ছে সম্রাট হিসেবে ঘোষণা করেছে ভারতে। তো এই ধরনের বিভিন্ন ভেরিয়েবলের কারণে ফেল করেছে। আরেকটা বিষয় হচ্ছে তুমি যে বললে যে ভারত থেকে মানে ইউরোপ থেকে তো কোনো সেনাবাহিনী আসে না। এখন সমস্যাটা হয়েছে ইউরোপ থেকে সেনাবাহিনী আসে নাই সত্য, বাট সমগ্র দেশের ব্যারাকের যে সমস্ত সেনাবাহিনী ছিল তারা যে এই বিদ্রোহে অংশগ্রহণ করেছে এবং তারা যে হচ্ছে এদেরকে সমর্থন দিয়েছে, বিষয়টা এমনও না। অনেক যারা হচ্ছে মনে করে এই সমস্ত অঞ্চল যেটা আমরা বলছি উত্তর ভারতের বিভিন্ন এলাকা থেকে এই বিদ্রোহটা হয়েছে, হয়তো মুম্বাইতে এই বিদ্রোহ হয় নাই, মুম্বাইয়ের বিভিন্ন সেনাবাহিনীর যে সমস্ত ব্যারাক ছিল, ব্যারাকের যে সমস্ত যোদ্ধা ছিল, তারা কি এটাকে দমন করেছে, তারা হচ্ছে অফিসারদের নিয়ন্ত্রণে গিয়ে এটা দমন করেছে। এ ধরনের ঘটনা ঘটেছে। হ্যাঁ, আর মূল বিষয়টা ছিল যে সমাজ থেকে এই সমর্থনটা আসে না, এইটা হচ্ছে মূল সমস্যা। যার ফলে সমাজের লোকজন তাদের পক্ষে না দাঁড়ানো বা না দাঁড়াইতে পারার কারণে এই ঘটনাগুলো এটা ফেল করেছে। মাসুদ, তুমি হ্যান্ড রেজ করেছো, বলো তোমার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার প্রশ্ন ছিল যে ফ্রান্স রেভলিউশনের পর থেকে যে মিডল একটা শ্রেণী তৈরি হয়, মানে মিডল ক্লাস শ্রেণী, সেটা বাঙালি অঞ্চলে বা বেঙ্গল এরিয়াতে সেটা আসলে কখন প্রকাশিত মানে হয় আসলে? কারণ তখন তো আমরা জানি যে জমিদার প্রথা ছিল, হয় আইদার সে বড়লোক অথবা হয়তো সে হচ্ছে চাষাভুষা। তো এই মিডল যে ক্লাস যে শ্রেণীটা সেটা আসলে কোন দিকে আসলে এটা আমি এটা একটু বেশি আগাবো না, কারণ আমরা লেকচার 4 শুরু করবো। তো আমি জাস্ট তোমাকে একটা বিষয় মাথায় দিই। তোমাকে মাথায় রাখতে হবে যে 1789 সালে এখানে খ্রিস্টাব্দে ফ্রান্সে রেভলিউশন হয়েছে, তাই তো? রাইট। এখন ফ্রেঞ্চ রেভলিউশনকে ঘিরে ভারতেও কিছু ঘটনা ঘটেছে। যেমন এখানে তোমরা জানো যে ভারতে ফ্রেঞ্চরা অ্যাক্টিভ ছিল এক সময়। হ্যাঁ, ফ্রেঞ্চরা অ্যাক্টিভ ছিল, এরপরে পরবর্তীতে হচ্ছে ইংরেজরা তাদেরকে তাড়িয়ে দিয়েছে, এবং বিশেষ করে ফ্রান্সের যে যুদ্ধ রেভলিউশনের পরে প্রায় নেপোলিয়ন বোনাপার্টের সময় মানে ফ্রান্স চেয়েছে ব্রিটিশদেরকে পুরো এই সমস্ত উপনিবেশ থেকে সরিয়ে দিতে, এবং এই ধরনের তারা নানা চ্যালেঞ্জ ফেস করেছে। হ্যাঁ, তাদেরকে কি বলে কি যেন একটা ওয়ার আছে, পেলোপনেশিয়ান ওয়ার এর মতো ছিল, যে সেই ওয়ারের মাধ্যমে ফ্রান্স চেয়েছে ব্রিটিশদেরকে একদম একঘরে করে ফেলতে, এদেরকে যাতে হচ্ছে কোথাও পার না করতে পারে। তো এই আইডিয়াগুলো আমাদের দেশে ফ্রেঞ্চ রেভলিউশনের আইডিয়াটা আমাদের দেশে বলতে গেলে যে আরো 100 বছর পরেই আমরা অফিসিয়ালি বা জানাশোনা শুরু করেছি, পড়াশোনা শুরু করতে পেরেছি। হ্যাঁ, বিশেষ করে এই যে মধ্যযুগের কথা আমরা বলি, আমরা হাইপোথেটিক্যালি বলতেছি যে সিপাহী বিদ্রোহের সময় এখানে একটা মিডল ক্লাস ছিল, বাট মিডল ক্লাস হওয়ার জন্য যে শর্ত, প্রথম শর্ত হচ্ছে ওকে শিক্ষিত হতে হবে। এখন ওই সমস্ত জমিদাররা একাডেমিক মানে প্রথাগত একাডেমিক শিক্ষা শিক্ষিত ছিল না। প্রথাগত একাডেমিক শিক্ষা শিক্ষিত কখন হয়েছে? যখন এই অঞ্চলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে, যখন এই অঞ্চলে কলকাতা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়েছে, যখন এই অঞ্চলে বোম্বে ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়েছে, তখন তারা হচ্ছে প্রথাগত শিক্ষা শিক্ষিত হয়েছে। হ্যাঁ, ইউনিভার্সিটির যে তোমরা তো ইউনিভার্সিটি ভর্তি হয়েছো, তো ইউনিভার্সিটি যে কতটা ব্রড বিষয় এটা তোমরা বুঝতে পারতেছো না, কারণ আমরা আসলে একটা মানে মুরগির খোপের মধ্যে পড়াশোনা করি, বাস্তবতা হচ্ছে এটাই। বাট ইউনিভার্সিটি আইডিয়াটা অনেক ব্যাপক। হ্যাঁ, সো ইউনিভার্সিটিতে একজন গ্রাজুয়েট যিনি পাশ করেন তাকে বলা হয় যে এই হচ্ছে মিডল ক্লাসের জন্য সবার প্রথমে যোগ্য। হ্যাঁ, আমরা যেই 1700-1857 কথা বলতেছি, হাইপোথেটিক্যালি বলতেছি যে হচ্ছে যারা একটু বিভিন্ন সমাজের উঁচু ক্লাসে ওঠা বসা করতে পারেন, যাদের হচ্ছে ব্যবসা বাণিজ্য আছে, যাদের অর্থ সম্পদ আছে, যাদের একটু বেসিক কিছু লিটারেসি আছে মানুষের সাথে মেশার কারণে, তাদেরকে আমরা এখানে বুদ্ধিজীবী বলতেছি, বা হচ্ছে সে কি বলে সিভিল সোসাইটি, বা হচ্ছে তোমার মধ্যবিত্ত সমাজ বলতেছি আমরা, যারা একটু মানে মোটামুটি পড়াশোনা করতে জানেন এদেরকে। বাট বেসিক্যালি আমাদের দেশে ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে প্রবলেম থাকার কারণে আমাদের দেশে ওই অর্থে ফ্রেঞ্চ রেভলিউশনের যে ধারণাগুলো ওই সময় বিকশিত হওয়া শুরু হয় না আনটিল 1921। ঠিক আছে, বা হচ্ছে আরো আগে থেকে বলতে গেলে তোমার হচ্ছে এদেশে যখন হচ্ছে পত্রপত্রিকা ফ্লারিশ করা শুরু করে বঙ্গভঙ্গ সময় থেকে এই অঞ্চলটা একটু আর কি তোমার হচ্ছে মধ্যবিত্ত সমাজ প্রতিষ্ঠা শুরু হয়। আরো বিশেষ করে বলতে গেলে আলিগড় আন্দোলন, হ্যাঁ, এই সময়টা থেকে মোটামুটি অর্থাৎ আরো 20-30 বছর পরের কথা আর কি, 1857 সালে আরো 20-30 বছর পরের কথা। এই সময়টা মোটামুটি একটা আমাদের দেশে এনলাইটেনমেন্ট শুরু হয়, সেটা হিন্দু সমাজ এবং মুসলমান সমাজ দুই সমাজে শুরু হয়। আচ্ছা, এখন ওকে, তো তুমি অ্যান্সার কি পেয়েছো? আমি খুব গুছিয়ে অ্যান্সার দিতে পারি নাই। যদি কখনো আরো কোয়ারি থাকে আমরা ফিজিক্যাল ক্লাসে ক্লিয়ার করতে পারবো, কারণ অনলাইন ক্লাসে হয়তো আমি সম্পূর্ণভাবে স্যাটিসফাই করতে পারছি না। আমরা বাকিটা আমরা একটু সময় পেলে ক্লিয়ার করে দিই। আমরা একটু তোমাদের কষ্ট হলেও আর 10টা মিনিট নিব, নিয়ে আমরা একটু ক্লাস লেকচার 4 যেটা এটা একটু কিছুটা অগ্রসর হই। পুরো শেষ করতে পারবো না, বাট কিছুটা অগ্রসর একটা ধারণা নিয়ে আমরা, ঠিক আছে?
আচ্ছা, আচ্ছা, এখন আমরা 1857 সালে বা 1858 সালে একটা ঘটনা প্রবাহ দেখলাম, যে এই ঘটনা প্রবাহে এখানকার সাধারণ মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে হচ্ছে আমরা আসলে ব্রিটিশদেরকে কিছু একটা ট্যাকেল দিতে পারি বা কিছু একটা করতে পারি, এবং ব্রিটিশ সরকার দেখছে যে না, এদেরকে অংশগ্রহণ না করাইলে আমি আসলে লং রানে সাস্টেন করতে পারবো না। তখন তারা বিভিন্ন ফরম্যাটে চিন্তা করা শুরু করলো, বিভিন্ন ধরনের রিসার্চ করা শুরু করলো, বিভিন্ন নতুন নতুন অফিসার এখানে নিয়ে আসলো, ব্রিটিশ সিভিল সার্ভিস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, আইসিএস, যেটা আমরা এখন বিসিএস বা হচ্ছে ইন্ডিয়াতে ইউপিএসসি এভাবে চিনি, হ্যাঁ, তারা গঠন করা শুরু করলো। তা এই সিভিল সার্ভিস গঠন করার ফলে এখানকার যারা হচ্ছে পণ্ডিত ব্যক্তিবর্গ ছিলেন, সৈয়দ আমির আলী, এই ধরনের আরো ব্যক্তিবর্গ যারা ছিলেন, তারা এখানে পড়াশোনা করে ব্রিটিশ বিভিন্ন কান্ট্রিতে পড়াশোনা করে, এই যেমন তোমাদের ওই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হ্যাঁ, এনারাও তো তারা এখন পড়াশোনা করে বিভিন্ন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে, ইংরেজি সাহিত্য শিক্ষিত হয়ে তারা এই সমস্ত পরীক্ষা মানে উত্তীর্ণ হলেন, এবং তারা এই সমস্ত ক্যাডার সার্ভিস, বিভিন্ন জুডিশিয়াল সার্ভিস তারা জয়েন করা শুরু করলেন। অর্থাৎ সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের ভারতীয়দের একটা প্রবেশের পথ শুরু হয়েছে। অর্থাৎ আমরা আগে দেখতাম কি, আগে কোনো ধরনের ইউনিফর্ম সার্ভিস ছিল না, কোনো ধরনের পরীক্ষা দিয়ে নিয়োগ হয়তো বিষয়টা এমন ছিল না। আগে সম্রাটের ভালো লাগতো, সুলতানের ভালো লাগতো, ওনাকে উনি কোনো অবদান রেখেছেন জাতির জন্য, সেই অবদানের প্রেক্ষিতে তাকে একটা দায়িত্ব দেওয়া হতো, হ্যাঁ। এবং আমরা এটাও খেয়াল করেছি আগে, অর্থাৎ সুলতানি আমলে বা মোগল আমলে বিভিন্ন দেশের বা বিভিন্ন প্রদেশের সমস্ত শাসনকর্তা এদেরকে বদলি করা হতো। এই বদলি কালচারটা এই মুঘলরা বা শুরু করেছেন, যে বিভিন্ন কর্মকর্তাদেরকে বদলি করা হতো, যে তার একটা নির্দিষ্ট সময় পর পর, 5 বছর পর পর অন্য একটা জায়গায় পাঠিয়ে দেওয়া হতো, যখন তুমি গিয়ে শাসন করো। এই ধরনের কালচার আমরা দেখেছি। বাট অফিসিয়ালি যে হচ্ছে একটা সুন্দর পরীক্ষা দিয়ে রিক্রুটমেন্ট সিস্টেমের মধ্যে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া, এই কালচারটা ব্রিটিশরা শুরু করেছে এখানে ইন্ডিয়ান সিভিল সার্ভিসের মাধ্যমে। পাশাপাশি তারা যেহেতু এখন অ্যাডমিনিস্ট্রেশনে এখানকার ইন্ডিয়ান নাগরিকদেরকে নিবে, তখন কিভাবে নিবে? তো এখন তাদেরকে তো একটা পলিটিক্যাল পার্টি লাগবে। ভারতে পলিটিক্যাল পার্টির কোনো ধরনের ধারণা তখন পর্যন্ত ছিল না। 1785 সাল পর্যন্ত ভারতে, 1885 সাল পর্যন্ত ভারতে এখানে কোনো পলিটিক্যাল পার্টির ধারণা ছিল না। তারা কি করবে এখন? তাদের মধ্যে একজন অফিসার ছিলেন, অ্যালান অ্যাক্টিভিয়ান হিউম। তিনি কি করলেন? তিনি হচ্ছে ভারতে একটা পলিটিক্যাল পার্টি করলেন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নাম। অ্যালান অ্যাক্টিভিয়ান হিউম উনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। তিনি ভারতীয়দেরকে নিয়ে একটা পলিটিক্যাল পার্টি করলেন, এবং এনার মাধ্যমে আমরা বুঝতে পারি বা আমরা জানতে পারি যে এখানে একটা পলিটিক্যাল পার্টি বা একটা পলিটিক্যাল পার্টির ফাংশন কি। হ্যাঁ, আচ্ছা, এই প্যারালাল সময়ে তোমার মুসলমানরা যখন হচ্ছে দেখতে পাইলো যে 1857 সালে বিদ্রোহের পরে, মহাবিদ্রোহের পরে এখন মুসলমানরা দেখতে পেল যে পলাশী যুদ্ধের পরে তো তারা হচ্ছে তাদের প্রশাসনিক ক্ষমতা হারাইছে, হ্যাঁ। তো 1857 সালের পরে দেখতেছে যে একদম তাদের বেঁচে থাকাই দায় হয়ে গিয়েছে। এর মধ্যে কিছু কিছু এলিট ব্যক্তিবর্গ, মুসলমান যারা হচ্ছে জমিদার ছিলেন বা হচ্ছে অর্থ সম্পদ ব্যক্তি বিষয়বস্তু ছিলেন। আচ্ছা, তোমাদের কাছে আমি একটু বিষয় ক্লারিফাই করি। আমাদের লেকচারে আমরা বেশিরভাগ সময়ই হিন্দু মুসলমান জমিদার এই ধরনের কথা আসে। কারণ এটা তোমাদের আমি আহ্বান করবো তোমরা এগুলোতে মানে খুব একটা অফেন্ড হবে না, এবং হচ্ছে এগুলো আমাদের ডেভেলপমেন্টের অংশ। আমরা যদি হিন্দু মুসলমান সম্পর্কের বিষয়গুলো বাদ দিই, তাহলে হিস্ট্রি আমরা আসলে আমাদের প্রপার হিস্ট্রি আমাদের পড়া হবে না। আমরা বুঝবো না যে আমরা আসলে কিসের মধ্যে দিয়ে বেড়ে উঠেছে। তোমাদের এটা একটু মাথায় রাখার জন্য বলছি, এবং আমাদেরকে সম্প্রীতির বিষয়টা মাথায় রাখতে হবে, যে আমরা এখানে কিভাবে একই সাথে বসবাস করেছি, একই সাথে বঙ্গভঙ্গের আন্দোলন করেছি, একই সাথে হচ্ছে পাকিস্তান আন্দোলন করেছি, ইভেন একই সাথে বাংলাদেশ আন্দোলন করেছি। তোমরা জেনে অবাক হবে যে আমাদের অনেক হিন্দু তফসিলি হিন্দু জনতা বা অনেক রাজনৈতিক নেতা তারা এই মোহাম্মদ আলী জিন্নাহ বা শের বাংলা ফজল হকের সাথে পাকিস্তান আন্দোলন করেছে। হ্যাঁ, এই আমাদের এই দেশের হিন্দু জনগোষ্ঠী এবং আমাদের এই দেশের হিন্দু জনগোষ্ঠীর বিশাল একটা অংশ বঙ্গভঙ্গে মুসলিম লীগকে সমর্থন দিয়েছেন, যাতে হচ্ছে বঙ্গবঙ্গ টিকে থাকে। হ্যাঁ, এই কেমিস্ট্রিগুলো আমরা দেখবো কেন হয়েছিল এটা। এখন যেটা হলো যে হচ্ছে মুসলমান যারা হচ্ছে একটু এলিট শ্রেণী ছিলেন, তারা চিন্তা করলেন যে আমরা ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করে আসলে কিছু করতে পারতেছি না, তাই আমি ব্রিটিশদের সাথে প্রতি লয়াল থাকতে হবে। ব্রিটিশদের প্রতি লয়াল থেকে আমরা যতটা সুযোগ সুবিধা আদায় করে নিতে পারি। তখন তারা কি করলেন? আলিগড় মুভমেন্ট নামে একটা মুভমেন্ট করলেন। সেই মুভমেন্টের মূল কাজ হচ্ছে মুসলমানদেরকে শিক্ষিত করে, শিক্ষা দিকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে মুসলমানদেরকে ব্রিটিশদের রাজার অনুগত হিসেবে প্রতিষ্ঠা করা। এটা ছিল ওই সময়কার মূল যে মোটো। এখন
সেই মোটো লক্ষ্যে কাজ করতে গিয়ে তারা ওই সময় যে কংগ্রেস প্রতিষ্ঠা হলো, সেই কংগ্রেসেও মুসলমানদেরকে জয়েন করতে নিষেধ করলেন, এবং এদিকে বেঙ্গল মোহামেডান অ্যাসোসিয়েশন নামে কিছু প্রতিষ্ঠান মানে তৈরি করলেন। আরো অনেক ধরনের প্রতিষ্ঠান তারা তৈরি করেছিলেন, লিটারারি সোসাইটি, মোহামেডান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। আরো কিছু সংগঠনের ইতিহাস আমরা জানি, যেমন হচ্ছে যারা জমিদার ছিল সেই জমিদাররা মিলে জমিদার অ্যাসোসিয়েশন নামে একটা অ্যাসোসিয়েশন করেছিলেন, যাতে জমিদারদের বক্তব্যগুলো হচ্ছে ব্রিটিশ শাসকদের কাছে পৌঁছানো যায়। বাট কোনো সংগঠনই রাজনৈতিক ছিল না। রাজনৈতিক সংগঠনগুলোর কাজ কি, সংগঠনের কাজ কি, এটা আসলে যারা হচ্ছে এই দেশ থেকে ব্রিটিশ বিভিন্ন বিলেত, ওই সময় বিলেত বলতো, বিলেতে গিয়ে পড়াশোনা করে এসেছেন, সেই বিলেত থেকে তারা এগুলো শিখে এসেছেন, যে বিভিন্ন গোষ্ঠী গঠন করা, বিভিন্ন রাজনৈতিক দল গঠন করা, এগুলোর কাজ কি, এগুলো তারা ওই সময় থেকে শিখে এসেছিলেন। তো এইগুলো শেখার এক পর্যায়ে তারা যখন এখানে ন্যাশনাল কংগ্রেস হলো, তো সেই কংগ্রেসে মুসলমানদের একটা অংশ, বিশাল অংশ জয়েন করে। হ্যাঁ, তো কংগ্রেসে যেহেতু জয়েন করে নাই তখন, এবং কংগ্রেসের যে মূল ঘাঁটি, সেই মূল ঘাঁটিটা ছিল কলকাতায়। হ্যাঁ, কলকাতায় ছিল ভারতের যেহেতু রাজধানী, এবং কলকাতায় কংগ্রেসের একটা বিশাল শক্তি হয়ে গিয়েছিল। বাংলার যে ম্যাপ তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, ওই সময় বেঙ্গল প্রেসিডেন্সি 1905 সালে এত বড় ছিল, অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যার সাথে সেভেন সিস্টার্সের বিভিন্ন রাজ্য অংশ এর মধ্যে মানে অঙ্গীভূত ছিল। এখন এত বড় একটা দেশ শাসন করাটা একটু আসলেই ডিফিকাল্ট ছিল। পাশাপাশি প্রায় 1890-এর দিকে এখানে একটা দুর্ভিক্ষ হয়, 1890 বা 80 দশকের দুর্ভিক্ষ হয়। সেই দুর্ভিক্ষে দেখা যায় যে হচ্ছে পূর্ব বাংলার বিভিন্ন দুর্গম অঞ্চলে যখন দুর্ভিক্ষে অনেক লোক মারা যায়, তেরান পাঠানো, চাল পাঠানো, খাদ্য সহায়তা পাঠানো, এগুলোতে আসলে অনেক সময় লেগে যায়। খুব স্বাভাবিকভাবে ওই সময় যোগাযোগ ব্যবস্থা ছিল না, ট্রেন ছিল না। হ্যাঁ, তো যার ফলে এটাকে ট্যাকেল দেওয়ার জন্য, একটা বেটার অ্যাডমিনিস্ট্রেশন প্রতিষ্ঠা করার জন্য, বা হচ্ছে একটু কষ্ট লাঘব করার জন্য, ব্রিটিশদের ভাষায় বক্তব্য হচ্ছে ব্রিটিশদের ভাষা, তারা হচ্ছে বাংলাকে ভাগ করার একটা সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, অন্যদিকে এখানে মূল উদ্দেশ্য ছিল আসলে কলকাতা, বাংলাকে ভাগ করে এখানে কংগ্রেসের শক্তিকে একটু দুর্বল করে দেওয়া, এটা ছিল মূল উদ্দেশ্য। অর্থাৎ কলকাতা কেন্দ্রিক যে সমস্ত জমিদাররা হচ্ছে ঠাটবাট নিয়ে চলতেন ব্রিটিশদের সাথে, একদিন ওই পূর্ব বাংলায় জমিদারি করার কারণে এবার পূর্ব বাংলার জমিদার মানে জমিদারি থেকে তাদেরকে একটু সরিয়ে দিয়ে, বা তাদের মনোযোগকে সরিয়ে দিয়ে তাদেরকে বঞ্চিত করার একটা চেষ্টা তারা হচ্ছে পরিকল্পনা করা শুরু করে। এখন আরেকটা ঘটনা ঘটেছে, 1874 সালে এই দেশে একটা মানে সেন্সাস হয়। সেন্সাস মানে হচ্ছে জনশুমারি বা আদমশুমারি বলি আমরা এটাকে। তো সেই সেন্সাসে দেখা যায় যে বাংলার যে প্রেসিডেন্সি বা বাংলার যে রাজ্য, সেই বাংলা রাজ্যে যে জনসংখ্যা বা যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর মধ্যে 60% হচ্ছে মুসলমান এবং হচ্ছে 40% হিন্দু, এবং হিন্দু বা অন্যান্য গোষ্ঠী। এর মধ্যে একটা সুন্দর ইকুয়েশন বা একটা ইন্টারেস্টিং ইকুয়েশন ছিল যে কলকাতার পার্ট যেটা, পশ্চিমবঙ্গ যেটাকে আমরা বলি, সেই পশ্চিমবঙ্গের পার্টে উল্টা, অর্থাৎ পশ্চিমবঙ্গের পার্টে 40% হচ্ছে মুসলমান, 60% হিন্দু এবং অন্যান্য জনগোষ্ঠী, এবং পূর্ববঙ্গের পার্টে 60% মুসলমান এবং 40% হিন্দু এবং অন্যান্য জনগোষ্ঠী। এই যখন ভাইস ভার্সা যখন গ্রীষ্ম শুরু হয়, তখন তারা এখানে একটা এটা ঘিরে একটা পরিকল্পনা করে যে আমরা হচ্ছে এখানে একটা কি বলে একটা ডিভাইড অ্যান্ড রুল বা হচ্ছে দ্বন্দ্ব উস্কে দেই বা হচ্ছে ডিভিশন করা শুরু করি, যা হলে আমাদের হচ্ছে ওরা নিজেদের মধ্যে মারামারি করতে ব্যস্ত থাকবে, আমরা নির্বিঘ্নে শাসন করতে পারবো, এবং এটা ওয়ার্ক করেছিল। তবে এছাড়া আরো কিছু মানে ভালো বিষয়, মুসলিম লীগ এটা কেন সাপোর্ট করেছে, 1905 সালে মুসলিম লীগ তৈরি হয়। মুসলিম লীগ এটাকে কেন সাপোর্ট করেছে? মুসলিম লীগ সাপোর্ট করেছে যাতে পূর্ব বাংলা মানে হচ্ছে ওই সময় দেখা হতো যেটা হচ্ছে ওই যে 12 ভূঁইয়াদের এলাকা, এটা হচ্ছে সুলতানদের এলাকা, শায়েস্তা খানের এলাকা, নবাব মুর্শিদ কুলি খানের এলাকা। ওই চিন্তা করে তারা হচ্ছে পূর্ব বাংলাকে দেখতো যে একটা অবহেলিত জনপদ হিসেবে। ঢাকা ছিল 400 বছর পুরনো একটা শহর, বাট এটা একটা অবহেলিত জনপদ হিসেবে প্রতিষ্ঠা হয়েছে। এখানে কোনো উন্নয়ন হচ্ছে না, উন্নয়ন হচ্ছে কলকাতাকে ঘিরে। কলকাতা অনেক সুন্দর একটা হয়েছে, সুলতানটি গ্রাম থেকে একটা রাজধানীতে পরিণত হয়েছে। সেই জায়গা থেকে ঢাকার যে নবাব ছিলেন নবাব সলিমুল্লাহ, বা হচ্ছে খান বাহাদুর আহসানুল্লাহ, বা হচ্ছে তোমার আরো ভারতের যে সমস্ত নবাব ছিলেন, তখন তারা এই ব্রিটিশদের এই পরিস্থিতিকে সমর্থন করে যে হ্যাঁ, আমাদেরকে সেপারেট একটা প্রদেশ করে দাও, যাতে হচ্ছে আমরা এখানে সব শান্তিতে এখানে আমরা উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে পারি, বা হচ্ছে আমাদের এলাকাকে উন্নত করতে পারি, আমাদের এখানে শিক্ষাদীক্ষার হার বাড়াতে পারি, অর্থনৈতিক কর্মকাণ্ড করতে পারি, এখানে অফিস হয় আলাদা, এখানে সুপ্রিম কোর্ট হয়, এখানে সাংবাদিক বিভিন্ন প্রেস হয়। এই সমস্ত চিন্তা ভাবনা করে তারা হচ্ছে এটাকে সাপোর্ট করেছেন। এবং ব্রিটিশ কংগ্রেস যখন এটা বিরোধিতা করেছে, তখন তারা মুসলমান যে সমাজ, মুসলমান মোহামেডান লিটারারি সোসাইটি অ্যাসোসিয়েশন যারা, তারা এটাকে একটা রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করেছে, মুসলিম লীগ হিসেবে প্রতিষ্ঠা করেছে। আচ্ছা, আজকে আমরা এইটাই শেষ মানে দেখলাম। তোমাদেরকে আমি লেকচারটা দিয়ে দেবো, নেক্সট ক্লাস আমি জানিয়ে দেবো যে হচ্ছে আমরা আজকের দিন রাত্রে ক্লাস নেবো, বা হচ্ছে
দিনের ক্লাস হলে তো হবেই, রাতেও নেওয়া লাগতে পারে অনলাইনে। তো সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো, তোমরা এই একটু গো থ্রু করো। আমি আসলে তোমাদেরকে আলোচনা করবো ক্লাসে, তোমরা একটু গো থ্রু করো যে আসলে ক্লাস লেকচার 4 কি আছে। আমি হচ্ছে আজকে এটা আপলোড দিয়ে দেবো পুরো ক্লাসরুমে, ঠিক আছে? আচ্ছা, এই বিষয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে একটু খুব সংক্ষেপে একদম সংক্ষেপে আজ করতে পারো, কারণ অলরেডি 40 মিনিট ক্লাস হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত আসলে ক্লাসের মনোযোগ ধরে রাখা একটু কঠিন। মাসুদ মনে হয় হ্যান্ড রেজ করছিল, কোনো কোশ্চেন থাকলে স্যার এই বিষয়ে কোশ্চেন নাই, মানে হচ্ছে ওই ডিবেটিং ক্লাবে আমাদের তো টাইম ওভার হয়ে গেছে, তো আমরা দুইজন চাচ্ছিলাম জয়েন হইতে স্যার, এখন কি পারবো? আমি আর হচ্ছে ফাহিম। ডিবেটিং ক্লাবে তোমরা সবসময় এনি টাইম জয়েন হইতে পারবা। হয়েছে কি, আমরা একটা ডেডলাইন দিয়েছিলাম, বাট সেই ডেডলাইনটা আসলে আমি যে বললাম যে আমি এখন অন্য কাজে যুক্ত হওয়ার কারণে আমি তোমাদের নিয়ে বসতে পারি না। তো আমি বসতে না পারার পর সবাই ওয়েলকাম, যে কেউ ডিবেটিং ক্লাবে জয়েন করতে পারো। আর একটা ইস্যু হচ্ছে যে আমি তোমাদেরকে যে 100 টাকা আমরা চাঁদা নিচ্ছি, এই টাকা কিন্তু খরচ তোমরাই করবে। অর্থাৎ এখানে একটা জেনারেল অ্যাসোসিয়েশন মানে গঠিত হবে, সেই কার্যনির্বাহী পরিষদ যারা থাকবে, কমিটি যারা থাকবে, তারা সবাই মিলে সিদ্ধান্ত নেবে যে এই টাকা তোমরা কিভাবে ব্যয় করবা, কিভাবে খরচ করবা। এবং তোমাদের যদি প্রয়োজন হয় যে না আমরা মাসে আরো চাঁদা দিতে হবে, সেটা তোমরা ঠিক করবা, ডিসাইড করবা। বাট আমি জাস্ট মডারেটর এখানে। এটা আমাদের, আমি এটা তোমাদের টাকা খরচও করবো না, কিছুই করবো না। জাস্ট যিনি হচ্ছেন প্রেসিডেন্ট, সেক্রেটারি এন্ড ট্রেজারার হবেন, নির্বাচন যখন হয়ে যাবে তখন আমরা তোমাদেরকে টাকাটা হ্যান্ড ওভার করে দেবো, যে এই টাকা আমরা উত্তোলন করেছি। তোমাদের তো একটা ক্লাব চালাইতে কিছু খরচ তো হবে, খুব স্বাভাবিক, তাই না? তো এটার জন্য আমরা হচ্ছে 100 টাকা ফি আপাতত ধার্য করেছি। মাসিক চাঁদা আমরা এখন ওইভাবে বলি না, যদি প্রয়োজন হয় তোমরা নিবা, না প্রয়োজন হয় না নিবা। তবে তোমরা যেটা কাজ করো, ওই যে আমি একটা গুগল একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছি, ওখানে অ্যাপ্লাই করো, রেজিস্ট্রেশন করে সাজু হয়ে আছে, সাজু ভাইয়ের কাছে 100 টাকা দিয়ে ফর্মটা কিনে ফর্মটা পূরণ করে জমা দাও, সাজু ভাইয়ের কাছে জমা দিয়ে দাও। হ্যাঁ, আমি তারপরে তার কাছ থেকে এটা কালেক্ট করে আমরা তোমার এখানে অ্যাক্টিভ করে দিব। এবং আমরা নেক্সট উইকে ইনশাআল্লাহ শনিবারে হয়তো আমরা বসার চেষ্টা করবো একটা, যে তারা যারা ডিবেটিং ক্লাবে জয়েন করতে চাও বা অ্যাপ্লাই করেছো, রেজিস্ট্রেশন করেছো, তাদের সাথে বসে আমরা পরবর্তী কর্মপরিকল্পনা ঠিক করবো যে কিভাবে আমরা আগাইলে আমাদের এই ক্লাবটা খুব সুন্দরভাবে রান করবে এবং হচ্ছে আমরা জাতীয় বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবো। ঠিক আছে, তাহলে তোমরা মনে হয় প্রায় 35 জনের মতো আছো ক্লাসে, তাই না? 35 বা 37 জনের মতো আছো। আমার মনে হয় সবাই উপস্থিত নাকি? সবাইকে উপস্থিত আছো? জি স্যার। আচ্ছা, জি স্যার, সবাই উপস্থিত ছিল। একটু লাইনে থাকো, আমি একটু রেকর্ড করে নিই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। স্যার উপস্থিত স্যার। জি স্যার, আছি স্যার। সবাইকে উপস্থিত না, ওকে, আজকে ক্লাস শেষ করে দিই, সবাইকে উপস্থিত দিয়ে দিচ্ছি আমি, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, যেহেতু সবাই আছো। ঠিক আছে, জি স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম সবাইকে।